আসসালামু আলাইকুম। ট্যাক্স বিষয়ে যে কোর্সটি আপনাদের নিয়েছি সেটার আজকে লাস্ট ক্লাস। তো এই পর্যন্ত আমরা যা যা জেনেছি সেগুলো আমরা একটু রিক্যাপ করব এবং যা যা জানিনি সেগুলো কোথা থেকে জানতে পারবেন কিভাবে সেটা সম্পর্কেও আমরা একটা ব্রিফ দিব। তো প্রথমত আমরা দেখেছি পুরা কর ব্যবস্থাটা কিভাবে কাজ করে, এখানে সরকার কিভাবে অপারেট করে এবং আপনি কিভাবে কর দেন এবং কিভাবে অনেকেই কর ফাঁকি দেওয়ার চেষ্টা করে। তো এর মধ্যে কোনটা বৈধ কোনটা অবৈধ এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে বেশি চেক করতে পারে। ফর এক্সাম্পল, কর ফাঁকি দেওয়ার একটা বেশ কমন প্র্যাকটিস হচ্ছে কৃষি খাতে আয় দেখানো। তো আপনি যদি কৃষি খাতে বড় অঙ্কের আয় দেখান, তো সেই ক্ষেত্রে দেখা যাবে সরকারি কর্মকর্তাও এক্সট্রা কেয়ারফুল থাকে আপনাকে চেক করার ক্ষেত্রে। আদারওয়াইজ হয়তো অডিটে আপনি নাও পড়তে পারেন। তো অডিটে তো আমাদের যে ক্যাপাসিটি সেটা খুব কম, হয়তো 1% ফাইল অডিট করে। তো সেই ক্ষেত্রে আসলে এটা র্যান্ডমাইজ হয় না, বরং যে ফাইলগুলো দেখলে মনে হয় যে এখানে ঘাপলা থাকতে পারে কিংবা এখানে হচ্ছে কি যে অনেক বড় বড় অঙ্কের মানি ম্যাটার্স আছে, সেগুলোই কিন্তু আসলে চেকিংটা বেশি হয়, অথবা যদি আপনার এগেনস্টে কোনো মামলা থাকে ইত্যাদি। তো এই জিনিসটা আর কি মাথায় রাখতে হবে। তো এই জিনিসটা মাথায় রাখলে দেখা যায় কি যে আপনারা অনেক ক্ষেত্রেই বৈধভাবে আপনারা কিভাবে ফাইলটা জমা দিবেন এবং কম হ্যাসেলের মধ্যে পড়বেন সেটা জানতে পারবেন। তো অনেক সময় না জেনেই আমরা অনেক ভুল করে ফেলি। আবার আরেকটা কমন প্র্যাকটিস আছে, সেটা হচ্ছে প্রথমেই সম্পদ বেশি দেখানো। ফর এক্সাম্পল, আপনি যখন প্রথম ফাইলটা জমা দিবেন, প্রথমবারের জন্য কর ফাইল জমা দিবেন, তো সেই ক্ষেত্রে যদি আপনি প্রথমেই সম্পদ বেশি দেখান, সেটা সাধারণত ওইভাবে অডিট হয় না। তো দেখা গেল যে আপনি প্রথমেই দেখালেন যে আপনার কাছে অনেক ক্যাশ টাকা আছে, অনেক স্বর্ণ আছে, আপনার ফার্নিচার হিসেবে অনেক টাকা আছে, কিংবা আপনার আরও কিছু সম্পদ আছে যেগুলো আনরেজিস্টার্ড থাকে, স্বর্ণ গয়না বা আপনার এনিথিং রেয়ার কালেক্টিবল ছবি ইত্যাদি। তো প্রথমে যদি দেখান যে আপনি ইতিমধ্যেই বেশ কিছু টাকার মালিক, তো সেই ক্ষেত্রে হচ্ছে যে পরবর্তীতে যদি বিভিন্ন সোর্স থেকে আয়টা আসে, তখন হয়তো এই ধরনের বা আপনি ব্যয় করেন, তখন কোশ্চেনের কম পড়তে হয়। কেন? কারণ আমরা বলেছি যে আয় বিয়োগ ব্যয়, তারপর হচ্ছে যেটা থাকে সেই অনুযায়ী সম্পদ বাড়বে। তো দেখা গেল যে আপনি আয় করলেন 10 লক্ষ টাকা, কিন্তু আপনার রেজিস্টার্ড আয় হচ্ছে 6 লক্ষ টাকা, আপনি বাকি 4 লক্ষ দেখান নেই হয়তো। অবশ্যই এটা অবৈধ, কিন্তু অবৈধ হওয়ার পরেও আপনি অডিটে পড়বেন না সেই ক্ষেত্রে, যে যখন আপনি দেখাবেন যে ওকে এই 4 লক্ষ টাকা ব্যয় করে আমি একটা মোটরসাইকেল কিনেছি, তারপরে আপনার ওই অতীতে যে বাড়তি সম্পদ দেখালেন সেখান থেকে কাটবেন যে ওকে আমার অতীতে এত বেশি ক্যাশ ছিল, ওখান থেকে কিছু কমালাম। তারপরে দেখালেন আপনি একটা জমি কিনলেন, তো সোর্সটা কি? তখন বলবেন যে ওই যে অতীতে আমার 20 ভরি স্বর্ণ ছিল, সেই 20 ভরি স্বর্ণ বিক্রি করে দিয়ে আমি এই জমিটা কিনেছি। সো এইভাবে কিন্তু আসলে অনেকে করে। তো এই ক্ষেত্রে বলা যায় কি যে চেক না করলে একটা সুযোগ আছে, তবে চেক করলে অবশ্যই এই ক্ষেত্রে আপনি হয়তো ওইভাবে প্রুফ করতে পারবেন না, যদিও সেই চান্সটা কম যে একেবারে ঘরে এসে স্বর্ণ গয়না চেক করবে। তো এই কাজটা অনেকে করে, যদি হয়তো এটা পুরোপুরি বৈধ না। পুরোপুরি কি মানে বৈধ না। তো আরেকটা ব্যাপার হচ্ছে কর রেয়াত, সেইটা যেমন পুরোপুরি বৈধ। তো এখন কর রেয়াতের যে আমাদের সেকশনটা আছে, কোন কোন খাতে ব্যয় করলে কি কি পরিমাণ কর রেয়াত হয়, তো সেইটা হয়তো আমরা ক্লাসে একদম ডিটেলে যাইনি। কারণ আমার মধ্যে কি বা আমার মধ্যে কি এটা আসলে এটা ইউনিভার্সালি ট্রু যে একটা ভালো যে বিদ্যান সে আসলে সব জানবে ব্যাপারটা তা না, কিন্তু সে জানবে কোথায় আছে। সেটা খুবই ইজি যে আপনি অনলাইনে সার্চ করলেন এবং দেখলেন যে এই মুহূর্তে আপনি একটা বইও কিনতে পারেন, বা আপনার হচ্ছেন কি যে আপনার করের যেই পরিপত্র সার্কুলার সেটা কিন্তু প্রতি বছর বছর দেয়। তো সেখানে আপনি দেখলেন যে এই বছর কি পরিমাণ কোন কোন খাতে বিনিয়োগ করলে বা ঋণ দিলে সুদ নিলে আপনি কি পরিমাণ রেয়াত পাবেন। তো আমরা যেমন জানি যে সরকারের রেজিস্টার্ড ফান্ডে কিংবা হচ্ছে কি যে সরকার বৈধ রেজিস্টার্ড ফান্ডগুলোতে হচ্ছে কি যে দান করলে আপনি সেই দানের রিসিপ্ট দেখায় এক ধরনের রেয়াত পান। আবার আপনি হচ্ছেন কি যে সঞ্চয়পত্র কিনলে কিংবা আপনি ইন্স্যুরেন্স কিনলে কিংবা আপনি শেয়ার বাজারে ইনভেস্ট করলে রেয়াত পান। সো এটার একটা বিস্তারিত লিস্ট আছে, এটা প্রত্যেকটা আসলে বলা কতটা প্র্যাকটিক্যাল সেটা একটা ব্যাপার। তো আপনারা চাইলে যে কোনোভাবে সংগ্রহ করতে পারেন। আবার আপনারা এখানে অনেকে ভাবতে পারেন যে আচ্ছা অনলাইনে ফর্ম কীভাবে পূরণ করব, তারপর হচ্ছে কি যে আপনার ফর্মের কোন কলামে কি লিখবো, এগুলো কিন্তু আসলে আপনি ইউটিউবে সার্চ দিলেই যে কেউ ভিডিও দিয়ে দেখাতে পারবে। সো সেইটা হয়তো আমরা ক্লাসে আবার আলাদা করে এখন পর্যন্ত দেখাইনি,
কিন্তু আমার মনে হয় কি যে এটা যেহেতু অ্যাভেলেবল আছে রিসোর্স, সো ওই জিনিসটা আসলে আর নতুন করে আবার আমাকে চাকা নতুন করে আবিষ্কার করার মতন হয়তো একই জিনিস আবার দেখানোর প্রয়োজন নাই। তো ফর্ম নিয়মিত আপডেট হবে, সময়ের সাথে বদলাবে, আপনি এটা চেক করে নিতে পারবেন যে কোনোভাবে। এবং এই জিনিসটা অত কঠিন না, বরং হোল সিস্টেমটা কীভাবে কাজ করে এবং এই জিনিসটার মধ্যে আমরা কিভাবে কর কম দিতে পারি এবং উপায়গুলো কী কী সেগুলো আমরা শিখিয়েছি। সো এই ক্ষেত্রে আরও কয়েকটা ভেরি প্র্যাকটিক্যাল টিপস শিখাবো। সেটা হচ্ছে যদি আপনি কখনো অডিটে পড়েন বা আপনার বাসায় যদি ইয়ে হয়, আপনার নোটিশ আসে, তো সেই ক্ষেত্রে এমনকি অনেক সময় দেখা যায় একজন ফুল কমপ্লায়েন্স মেনটেন করেছে, তারপরেও তাকে এটার শিকার হতে হয় যে তারপরেও তাকে চিঠি দেয়। অনেক সময় অসাধু কর্মকর্তা ঘুষের জন্য এই ধরনের কাজ করে, প্রচুর আছে, মানে আমার নিজেদের দেখাই, যেটার সবই ঠিক ছিল কিন্তু তারপরে তাকে নোটিশ দিচ্ছে, হেনস্থা করছে, কারণ সে হচ্ছে যে ঘুষ চাচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে ডিল করবেন? তো এই জিনিসটা জানা অত্যন্ত জরুরি। আপনি যত অনেস্টি থাকেন না কেন, কখনোই সরকারি কর্মকর্তাদেরকে আপনি বাজেভাবে চার্জ করতে পারবেন না, আপনি অ্যাগ্রেসিভ হতে পারবেন না। এবং আপনাকে সবসময় কি বিনয়ের সাথেই খেলতে হবে খেলাটা। আপনার দোষ থাকুক কি না থাকুক সেটা কিন্তু আসলে সবসময় দেখার বিষয় না। আপনাকে বিনয়ী হয়ে অ্যাপ্রোচ করে আপনার কার্যসিদ্ধি করতে হবে। কারণ এখানে দেখা যায় কি যে সরকারি কর্মকর্তাদের মধ্যে যত পার্থক্যই থাকুক, সম্পর্ক খারাপই থাকুক, তারা সবাই মিলে কি একটা সোসাইটির মতন কাজ করে। সেই সোসাইটির সম্মানার্থে, জাস্ট ফার্স্ট ক্লাস কর্মকর্তার সম্মানার্থে কেউ যদি আসলে খারাপ ব্যবহার করে, সেখানে আসলে তার এগেনস্টে সবাই চলে যাবে। তো সেই ক্ষেত্রে তার সাথে ভালো ব্যবহার করে আপনি কীভাবে কাজ আদায় করবেন সেই জিনিসটা মাথায় রাখতে হবে। এবং এর পাশাপাশি হচ্ছে যে সে যদি অ্যাসেসমেন্ট করে দেয় একই জিনিস আইন ভঙ্গের কারণে, সে চাইলে হার্ড অ্যাসেসমেন্টও করতে পারে, সে চাইলে সফট অ্যাসেসমেন্টও করতে পারে। এই ক্ষমতা তার বৈধভাবেই আছে যে আপনাকে অনেক বড় জরিমানা দিবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি কিছু করতে পারবেন না, আপনাকে কোর্টে যেতে হবে, আপিল করতে হবে, সেটা আর একটা লম্বা বেশ ব্যয়বহুল প্রসেস। সো মানে তাই এই জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে আপনি ফার্স্টে গিয়েই আর কি জিনিসটা সুসম্পর্কের মধ্যে দিয়ে হ্যান্ডেল করবেন। সো সেইটা হচ্ছে কি যে আপনাকে সবসময় কি একটা আপার হ্যান্ড দিবে। তা না হলে আসলে আমাদের আইনটা এমন যে আপনাকে বিভিন্নভাবে বিভিন্ন সিস্টেমে আপনাকে প্যাচে ফেলতে পারে এবং লম্বা জরিমানা দিতেই পারে। এটা আপনি চাইলে অ্যাভয়েড করতে পারবেন না, লগুলো এভাবে সাজানো। তো সেই জন্য এটাকে বাইপাস করার জন্য ঘুষ আছে। তো কিন্তু এখনও ব্যাপার হচ্ছে কি যে আপনি ঘুষ না দিয়ে কমপ্লায়েন্স মেনটেন করলেন, যে যতই কমপ্লায়েন্স মেনটেন করেন, আপনি যদি সম্পর্ক খারাপ করেন, চার্জ করেন, একজনকে অপমান করেন, সেই ক্ষেত্রে কিন্তু সে যে কোনোভাবে আপনাকে আবার কোনো না কোনোভাবে বিপদে ফেলতে পারবে। তো তখন আপনাকে কোর্টে গিয়ে ব্যাটেল করতে হবে। সো ওইটা আবার অনেক কস্টলি এবং সময় সাপেক্ষ। তো ওই যাত্রায় না গিয়ে যদি আপনি নিজের ফাইল নিজে গিয়ে সুন্দরভাবে অ্যাপ্রোচ করেন, এটা অফকোর্স বেটার ওয়ার্ক করবে, ভালো কাজে দিবে। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে কি যে লয়ারের মধ্যে দিয়ে আমরা ফাইল দিব নাকি আমরা নিজে দিব। তো আপনার যদি অনেক বড় বিজনেস হয় বা আপনার ট্রানজ্যাকশন অনেক বেশি হয়, কিংবা আপনি হতে পারে ছোট পর্যায়ে, চাইলে লয়ারকে দিয়ে দিতে পারেন। তবে ইউজুয়ালি যদি ছোট কেস হয় সেক্ষেত্রে নিজে হ্যান্ডেল করতে পারবেন ইজিলি, বিশেষ করে যারা কোর্সটা করেছেন বা একটু ঘাটাঘাটি করবেন, ইজিলি আপনি নিজের ফাইল নিজে দিতে পারবেন। সেই ক্ষেত্রে ছোটোখাটো ভুলচুক হলে দেখা যায় কি যে আপনাকে সাধারণত আর একটু ছাড় দেওয়া হয়। ইউজুয়ালি একজন কর্মকর্তা একজন লয়ারের তুলনায় যখন একজন পার্সোনালি আসে এবং সুন্দরভাবে ডিল করে এবং বলে যে না, আমি না জানা কারণ একটু ভুল হয়ে গেছে, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন, জিনিসটাকে আর একটু ভালোভাবে দেখা হয়। তো সেই তুলনায় লয়ারদের সাথে আপনার বোঝাপড়াটা অ্যাপ্রোচটা আর একটু হার্ড থাকে। আর এবং বিপদেও যদি পড়েন, কখন আপনি বড় ব্যবসায় হয় এবং আপনাকে ডিল করে, সো আপনিও আর কি বিনয়ের সাথে গিয়ে কর্মকর্তার সাথে দেখা করবেন, বসবেন, কথা বলবেন এবং ওনার কথাও শুনবেন। সো এইভাবে, এমনকি দাবি দেওয়া যদি থাকে সেটাও শুনবেন যে কী চাচ্ছে। তো এই সব কিছুর মধ্যে দিয়ে নাইস ওয়েতে ডিল করে কি আপনি অলওয়েজ আরও বেটার নেগোসিয়েশন পাওয়ারে যেতে পারবেন। সো লয়ারের উপর সবসময় ডিপেন্ডেন্ট করা সমস্যাজনক, কারণ অনেক সময় আপনি যদি না জানেন, আপনি যদি বোকা হন, সেই ক্ষেত্রে বোকা বলতে কি যে আসলে এখানে যে ব্রেনে বোকা তা না, মানে আইন তো সবাই জানে না বা সিস্টেমটি কীভাবে না জানতে পারে। সো দেখা গেল একজন ব্যক্তি এই সম্বন্ধে কিছু জানে, মানে তাদের জন্য তো কোর্সটা করা যেন সে মোটামুটি জেনে লয়ারের সাথে কথাবার্তা বলে এবং আইন দেখে সে কাজ করতে পারে। আশা করি ওই দিক থেকে আমি দিতে পেরেছি আপনাদেরকে যেটা হয়তো চাওয়ার ছিল, আলহামদুলিল্লাহ। তো এরপরে আপনি
লিগালি ইয়ে করতে পারবেন যে না, সে বলবে কি যে স্যার একটা সমস্যা হয়েছে, আমাকে এই চার্জ ধরাই দিছে, এখন এত টাকা দিতে হবে। হয়তো এরকম সমস্যা আছে কি না, কি চার্জ দিছে বা কত টাকায় ধরছে, আপনি কিন্তু আসলে খুব কঠিন হয়ে যায় যদি আপনি কিছুই না জানেন। তো সেই ক্ষেত্রে অনেক অসাধু লয়ার দেখা গেল যে ইচ্ছা করে করে আপনার থেকে আরও বেশি টাকা নিচ্ছে বা বলছে ঘুষ যাচ্ছে 2 লাখ টাকা, কিন্তু আসলে 1 লাখ টাকা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনার থেকে 2 লাখ টাকা নিয়ে নিয়ে যে 1 লাখ টাকা রেখে বাকি 1 লাখ টাকা দিয়ে সেটেল করছে, এরকম হয়, অহরহ হচ্ছে। তো সেই জন্য নিয়মকানুন মোটামুটি জানা এবং কোন বেসিসে ধরেছে, আসলে বেসিস ঠিকই না ঠিক, এই জিনিসগুলো কিন্তু আপনি মোটামুটি এই কোর্সটা করলে আশা করি আপনি ডিল করতে পারবেন। সো এই জন্য লয়ারকে দিয়ে দেন কি নিজে দেন, মোটামুটি নলেজ রাখার আসলে বিকল্প নেই। আর লয়ারকে যদি দেন তো সেই ক্ষেত্রে বিপদে পড়লে নিজে যাবেন এবং ভদ্রভাবে অ্যাপ্রোচ করতে পারলে খুব ভালো, সেটা আরও মোর অ্যাপ্রিসিয়েট করবে কর্মকর্তারা। আর হচ্ছে যে আপনি যদি ছোট ফাইল হয় নিজে ইজিলি দিতে পারবেন, এবং নিজে যখন দিবেন সেই ক্ষেত্রে ভুলচুকগুলো আরেকটু ইজিলি লেনিয়েটলি দেখা হবে এবং হয়তো আপনার জন্য ভালো হবে। আরেকটা ব্যাপার হচ্ছে বাংলাদেশে তো অনেকে হয়তো করানোর জন্য ক্যাশে নেয় বা ক্রিপ্টোতে নেয়, এবং ক্যাশ নিয়ে অনেকে হয়তো ঘরের মধ্যে ইয়ে করে রাখে। তো এই যে এইভাবে ক্যাশ যদি স্টোর করেন আপনি, সো আপনি যদি ধরা পড়েন সেই ক্ষেত্রে কিন্তু আসলে 100 রকম কোশ্চেনের মুখোমুখি হতে হবে যে এত ক্যাশ কেন এক জায়গায়। তো ক্যাশ একসাথে অনেকগুলো দেখলে এটাকে খারাপভাবে দেখা হয়। আরেকটা ব্যাপার হচ্ছে অনেকে হয়তো জানতে চান যে ক্রিপ্টো ইস্যুটা কি। সো ক্রিপ্টো ট্র্যাকিং করার তো আসলে এইভাবে কোনো সিস্টেম নেই। যদি আপনি কেওয়াইসি ছাড়া যদি ক্রিপ্টো লেনদেন করতে পারেন, সো আবার কেওয়াইসি থাকলেও আসলে ওগুলো ট্র্যাকিং করা বেশ ডিফিকাল্ট। সো আপনি যদি সাধারণ জীবনযাপন করেন আর ওদিকে ক্রিপ্টোতে বিশাল অ্যাসেট থাকে, ওইটা এখন পর্যন্ত আমার জানা মতো এই টেকনোলজি নেই যে এটাকে ট্র্যাক করবে। সেই জন্য দেখবেন যে যারা বড় বড় ঘুষের লেনদেন করে অনেকেই ক্রিপ্টোটাকে খুব পছন্দ করে। সো এইটা বর্তমানে আরেকটা চ্যালেঞ্জ যেটা সমাজে আছে। তো এই সব কিছুই ছিল। তো সব শেষে একটা কথা, যেই জিনিসগুলো আপনাদের পরবর্তীতে কনফিউশন লাগবে বা যে জিনিসগুলো জানবেন না, সেই জিনিসগুলো নিয়ে আপনারা একটু ঘাটাঘাটি করলে বইতে বা নেটে উত্তরটা পেয়ে যাবেন। আর যদি মনে করেন যে আমার থেকে আরও কোনো লেসন খুব জরুরি যেটা আপনাদের উপকারে আসবে, সেটা আমার স্কুল প্ল্যাটফর্মকে জানাবেন, ওরা আমাকেও জানাবে। যদি আমার মনে হয় যে আসলে জরুরি, ইনশাল্লাহ আপনাদের জন্য আরও কিছু লেকচার আপলোড করা সম্ভব হবে। আর তাছাড়া আমার ভিডিওর মধ্যে দিয়ে বা আমার বিভিন্ন লাইভ ক্লাসের মধ্যে দিয়ে অনেক সময় হয়তো সুযোগ হবে আপনাদের সাথে কথা বলার বা দেখা করার, তখন আপনাদের কিছু কিছু প্রশ্নের উত্তরও আশা করি দিতে পারবো। দিন শেষে আপনার যেই ব্যবসা হোক কিংবা আপনার ব্যক্তিগত আয় হোক বা আপনার এনিথিং অ্যাসেট হোক, এসব কিছু প্রোটেক্টেড থাকুক, সেটা আমরা চাই, সবাই চাই। সো আপনি যদি আইনের সাথে ডিল করতে পারেন, আইনই আপনাকে আশ্রয় দিবে। আর আপনি যদি আইনের এগেনস্টে চলে যান, আইন আপনার সম্পদ কেড়ে নিতে যাবে। তো সেই জন্য আইন বুঝে আইনের সাথেই খেলতে হবে, এইটাই হচ্ছে শেষ কথা। ধন্যবাদ।